আর ইউ রেডি মিস্টার হাজব্যান্ড? নিস্তব্ধ কানে যেন বজ্রপাত হলো দুম করে। তার এখন দুঃখ পাওয়া উচিত নাকি খুশি হওয়া উচিত এই মুহূর্তে তার অনুভূতি বোঝার দায়। খানিকক্ষণ আগে এসে বন্ধুদের বলে এলো তার বউ পিচ্ছি, আর এখন সেই কিনা সেই। নিস্তব্ধ করুণ কণ্ঠে বলল, পিল খাইয়েছিলাম জান, কি করে সম্ভব হলো? আমি কি জানি? আপনার 2 টাকার পিল কাজ না করলে আমার কি? তাসফি চরম মিথ্যে কথা বলল। আসল কথা হচ্ছে সে ইচ্ছে করেই ওষুধ খায়নি। তোমার শরীরের কন্ডিশন এই মুহূর্তে বেবি ক্যারি করতে প্রস্তুত নয় বউ। অসুস্থ হয়ে পড়বে, তুমি বোঝার চেষ্টা করো। কি যে বলেন না, আমার বয়স একদম পারফেক্ট 18+। কিছুদিন পরে 19 হবে। ওয়েট 50+, প্রেশারও একদম ঠিকঠাক। আর আপনি বলছেন প্রস্তুত নয়। আর এখন এসব বলেও লাভ নেই, বুঝেছেন? আমাদের সন্টু সোনা এখন আমার পেটের ভেতর। তাসফি তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এই, আপনি আমায় কি বোঝার কথা বললেন? কোনোভাবে আবার? নিস্তব্ধ তাসফির মুখ চেপে ধরল। প্রেয়সীর পেটে মুখ গুজে ফিসফিস করে বলল, আর একটা কথাও নয়, কিচ্ছু করতে পারবে হবে না। আমাদের সোনামণি দুনিয়ায় আসবে, এই রঙিন জগতের আলো দেখবে। এই সোনামণি কেন বলছেন? সোনা বাবু বলুন। ইয়া আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করিও। নিস্তব্ধ মুচকি হাসল। সত্যি বাবা হওয়ার আলাদা একটা অনুভূতি। সবাই তা উপলব্ধি করতে পারে না। তাই তো এখনো সমাজে কেউ কেউ নিজের অবৈধ জারদ সন্তানকে ফেলে দিয়ে আসে পচা নর্দমার মাঝে। তাহারে জীবন এতই তুচ্ছ বুঝি একটা জীবনের মূল্য মানুষের বিবেকের কাছে। সুজন বাড়ি ফিরল সাবুদানা হাতে। ড্রয়িং রুমে তা রেখে উপরে উঠে গেল নিজের রুমে। বাইরে কেমন ঝড় হাওয়া দিচ্ছে। বিদ্যুৎ নেই নাকি? ঘরটা কেমন অন্ধকার কেন? বেলকুনি থেকে বাইরের ল্যাম্পপোস্টের আলোর একটুখানি পরশ দেখা যাচ্ছে। একে ইতিমধ্যে তো বৃষ্টির ফোঁটাও পড়তে আরম্ভ করেছে। তার বেলকুনিতে কোনো সুন্দরী রমণী সেই বৃষ্টির ফোঁটা গায়ে মেখে কিলকিল করে হাসছে। সেই রমণী তার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। সুজন মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল সেদিকে। কানের কাছে বেজে চলেছে তার মধুশ্রুতি, ভালোবাসি, 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 ভালোবাসি। সুজন, তোমার একান্ত রমণীকে জড়িয়ে ধরে গিয়ে বলো, ভালোবাসি। সুজন বোধ হয় বাতাসের সেই ফিসফিসানো ধ্বনি শুনতে পাচ্ছে। সত্যি সুজন তাই করল। ধীরকদমে এগিয়ে সে তার একান্ত রমণীর কোমর চাপতে ধরল। কাঁধে মুখ ঘষল, মুখে উচ্চারণ করলো শুধু একটিই বলি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পুরুষালী স্পর্শে কেঁপে উঠল রমণী। সঙ্গে ভালোবাসার ধ্বনিতে হৃদযন্ত্রের লাভটা হলো তার দ্রুত থেকে দ্রুততর। বক্ষমাঝে চলছে শ্বাস টানার নিদারুণ প্রতিযোগিতা। সুজনের অবাধ্য হাতের বিচরণে কণ্ঠের রোধ হয়ে এসেছে তার। কোনো মতে কণ্ঠ টেনে শুধালো, সুজন আশার কম্পনরত শরীরটাকে হাতের সাহায্যে সামলে ধরল। তার ঠোঁট জোড়া ধীর করে কাঁপছে। সুজন আর ধৈর্য ধরতে পারল না। গভীর চুম্বন করলো সেই কম্পনরত ওষ্ঠে। আশা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। হাত দিয়ে ঠেলে সরাতে চেষ্টা করে বলল, হুঁশ আছে আপনার? কি করছেন? মাঝে বাধা দেওয়ায় সুজনের মেজাজ বিগড়ে গেল। আশার মুখ চেপে ধরে বলল, ধুরো, সবসময় বড্ড বেশি কথা বলো মেয়ে। বলেছিলাম না ভালোবাসি, শুনতে পাওনি? কতভাবে বোঝাবো আর? আমার চোখের চাউনি বোঝো না? এ তোমাকে চায়, নিজের অস্তিত্বের সঙ্গে মিশাতে চায়। আশা শুষ্ক ঢোক গেল। কেন বুঝবে না সে? সে সব বুঝতেই পারছে। তবে মনের মাঝে যে ভয়, সেটা সে কাটাবে কেমন করে? সুজন আশাকে কোলে তুলতে তুলতে বলল, কথা বলবে না? ভয় নেই, আমি আছি তো। আশার উদ্বিগ্ন হৃদয় শীতল হলো এই একটা বাক্যের বিপরীতে। ভালোবাসাবাসীর রাতে সুজন মাঝি ও তার পাখির বাসার ভালোবাসা সকলভাবেই পূর্ণতা পেল এই লগ্নে, এই ক্ষণে। মাঝে কেটে গিয়েছে আরও একটি মাস। আজ শুক্রবার। কদিন দোনায় মানায় করার পরে নিস্তব্ধ ঠিক করলো সুখবরটা আজ দিয়েই দিবে সকলকে। চিন্তায় সে বারবার কপালে ঘাম মুছছে। সবাই কেমন রিয়াক্ট করবে তার নিয়েই টেনশন। দুদিন আগেও ফুপু বলল, এই যে ভাইয়ের পুত, শোনো, কাজ বাজ একটু দেখে শুনে করো কেমন?
মেয়েটাকে একটু সাবধানে রেখো। বয়স আরও কিছুটা বাড়ুক, তারপরও সব বাচ্চা কাচ্চা নিয়ে ভাবা যাবে, বুঝলে? তাছাড়া এখন বউ তোমার ডাক্তারি পড়ছে, শুধু শুধু একটা হাঙ্গামা বাঁধিও না, বুঝেছো? নিস্তব্ধ তখন শুধু শুষ্ক ঢুক গিলা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ অলরেডি তখন তাসফি প্রেগনেন্ট। তবুও তার মনে হয় না খবরটা শোনার পর কেউ রাগ করে থাকবে। প্রথমে খানিকটা হুমড়ি তুমড়ি পড়লেও বা করলেও ঠিকই সবাই আল্লাহ দিয়ে আধখানা হবে, সেটা ঠিকই জানে সে। কিন্তু নিস্তব্ধ এই কথাটা মুখে বলবে কেমন করে? এই পর্যন্ত সে জীবনে এতটাও লজ্জা পায়নি যতটা না সে এখন পাচ্ছে। নিস্তব্ধর পায়চারি দেখে তাসফি বিছানায় বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ইস, তার ডাক্তার সাহেবের এমন হতভম্ব চিন্তিত মুখখানা দেখার জন্য তো তার এইসব কারসাজি এত দ্রুত করা। নিস্তব্ধ উৎকণ্ঠা নিয়ে তাসফিকে শুধালো, মা, তুমি দাদি হতে যাচ্ছ? এভাবে বললে কেমন হয় বলো তো? এটাই বেস্ট হবে, তাই না বলো? তাসফি বোঝার ভান করে মাথা দোলালো। তোর কি যে বলো, কেমন যেন বিচ্ছিরি লাগছে শুনতে। এটা বলা যাবে না। তার চেয়ে বরং এটা বলা যেতে পারে, বাবা তোমার ঘর আলো করে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে। না, এটাও কেমন যেন অড লাগছে। আচ্ছা, তবে আপা তুই ফুপি হতে যাচ্ছিস, এটা বলা যেতেই পারে, তাই না বলো? তাসফি সত্যি এবারে ভীষণ মজা পাচ্ছে। এত কিছু ভাবনার পরেও নিস্তব্ধ ঠিক করলো, না আর না, এবারে আর মুখে নয়, মাহিনের মতো সে চিঠি লিখবে, তার মাধ্যমেই জানান দেবে। চিঠিটা চুপ করে টেবিলে রেখে সে আড়াল হবে, ব্যাস, তাহলেই কাজ শেষ। চিঠি লিখতে লিখতে নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, আমি বুঝলাম না কথাটা, তুমি তো বলতে পারো সবাইকে, আমাকে কেন ঠেলে দিচ্ছ এখানে? আশ্চর্য। তাসফি নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আমি কেন বলতে যাব বলুন তো? জানেন না মেয়ে মানুষের লজ্জা বেশি? তারা কি এসব কথা সারা বাড়িময় লেগে বেড়াতে পারে? আজব মানুষ তো আপনি। ছেলেদের কাজ হচ্ছে মেয়েদের লজ্জার ভার খানিকটা কমিয়ে দেয়া। এইটুকু কাজ পারবেন না আপনি? কদিন পর তাহলে আমার সন্টু সোনাকে সামলাবেন কেমন করে, হ্যাঁ? সন্টু নামটা শুনতেই নিস্তব্ধর বিরক্তির মাত্রা আরও বেড়ে গেল। এই শোনো মেয়ে, আবার ছেলে মেয়েকে এসব ফালতু নামে একদম ডাকবে না, ডিসগাস্টিং। নিস্তব্ধ চিঠিখানা ভাঁজ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। তাসফিও হাসতে হাসতে নিস্তব্ধর পিছন পিছন এলো। আরে শুনুন তো। নিস্তব্ধ পিছু ফিরে রেগে বলল, তুমি কেন নিচে আসছো বুঝলাম না। পা পিছলে পড়লে কি হবে বুঝতে পারছো? কি যে বলেন না, বাবু তো এখনো নিজের আকৃতি ধারণ করেনি, কিছু হবে বলুন তো? তাসফি আরও একটু এগিয়ে বলল, তাছাড়া আপনি তো আছেনই আমার খেয়াল রাখতে। কি এইটুকু খেয়াল রাখতে পারবেন না নিজের বউ বাচ্চার? নিস্তব্ধ মুচকি হাসলো। ফাঁকি। এসো। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। শুক্রবার থাকায় সবাই জম্পেশ আড্ডা বসিয়েছে। বাসন্তী আর মাহিনও উপস্থিত, সঙ্গে পারুলও আছে। আবিদা বেগম এখন অনেকটাই সুস্থ। তাসফি এবারে নিজেও লজ্জা পাচ্ছে। দাদা, মাহিন সহ বাড়ির পুরুষ মানুষ সহ মুরব্বী সকলে এখানে উপস্থিত। নিস্তব্ধ ফিসফিস করে বলল, তুমি রেখে আসো বউ চিঠিটা। আমি পাগল হয়েছেন জানতো? বাসন্তী ওদের দিকে চোখ পড়তেই ভ্রুকুচকে বলল, কি ব্যাপার বলতো ভাই, তোরা ওখানে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? নিস্তব্ধ আমতা আমতা করলো। বাসন্তী উঠে গিয়ে তাসফিকে নিজের পাশে এনে বসালো। আসলে বাসন্তী প্রেগনেন্ট তার খবর দিতেই একদিন আগে এ বাড়িতে এসেছে। মাহিন নিস্তব্ধর দিকে এগিয়ে গেল, ফিসফিস করে বলল, কি করছিলে ঘরে বসে বলতো? মাহিনের চোখ গেল নিস্তব্ধর হাতের মাঝে মোট পাকানো কাগজটার দিকে। এই তোর হাতে কি, দেখি দেখি। আরে নিস্তব্ধ মুঠো খুলে মাহিন জোর করে কাগজটা নিয়ে নিল। সামনে মেলে ধরতে মাহিন বিস্মিত চোখে একবার নিস্তব্ধর পানে চাইল। মাহিনের রিয়াকশন দেখে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তাসফি মুখ কাচুমাচু করে বসে আছে। বাসন্তী আর না পেরে খপ করে নিজেই কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। পড়া শেষে বাসন্তীও কারোর জবাব দিচ্ছে না দেখে একে একে সকলের হাতেই পাস হচ্ছে। শেষমেশ নিলয় সাহেবের হাতে গিয়ে পৌঁছালো। নিলয় সাহেব তা খানিকটা জোরেই পড়তে লাগলেন। আগামী কয়েক মাস পরেই এই ওসমান ফিলার পরবর্তী বংশধর আসিতে চলেছে।
আপনাদের সবাইকে খবরটা জানানো হলো। সবাই দাদা দাদু ফুফা ফুফি তাওয়াইমা মাওয়াইমা হতে চলেছেন। ধন্যবাদ। সকলের চোখ খুশিতে চকচক করে উঠল। আলহামদুলিল্লাহ বলে উঠল সকলেই। ফুপু চিৎকার করে ডাকলেন, ওরে রম্পা, কোথায় আছিস? ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিয়ে আয়। আগে মিষ্টি মুখ করে তারপর হারামজাদাটাকে উস্টা দিব। নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করতে চাইলো আর কি হলো? তাসফির মাথা নিচু করে আছে লজ্জায়। নিলয় সাহেব গিন্নির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দেখো অনিমা, ছেলে নাকি তোমার এতটাও অধৈর্যশীল নয়। কোথায় গেল তোমার সেই ধৈর্যশীল ছেলে? বাফ কা বেটা, বুঝলে? অনিমা বেগম চোখ গরম করে চাইলেন, সব সময় বেশি বোঝো তুমি। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। হ্যাঁ, এখন তো সেটা বলবেই। মাহিন নিস্তব্ধকে কনুই দিয়ে গুতা দিল। তির্যক কণ্ঠে বলল, তো কে যেন সেদিন বলেছিল তার বউ পিচ্ছে? এসব বহুত দেরি। কে যেন কয়েক মাস আগে বলেছিল বউকে মানবে না। নিস্তব্ধ রাগে চোখে তাকালো। মাহিন তার তোয়াক্কা না করেই বলল, হুম, তা তো হবে না বন্ধু। তোমার ওই চোখ গরমে আমি আর ভয় পাচ্ছি না, বুঝলে? ছেলে হলে আমার মেয়ের সঙ্গে তোর ছেলে বিয়ে দেবো, এই আমি বলে রাখলাম। শ্বশুরমশাইকে কি করে টাইট দেবে আগে শিখে পড়ে দেবো মেয়েকে, বুঝলি? নিস্তব্ধ রক্তচক্ষু বদনে চাইল। মাহিন তার চাউনিতে পাত্তাই দিল না। বাসন্তী তাসফিকে জড়িয়ে ধরল শক্ত করে। ও মাই গড, তাসফি, কি শুনছি? দুই ননদ ভাবি কি তবে একসঙ্গে? তাসফির গাল লজ্জায় লাল হয়ে উঠেছে। থামো আপা, আর বলো না প্লিজ। নিলয় সাহেব মিষ্টি মুখে দিতে গেলেই অনিমা বেগম চোখ পাকিয়ে চেয়ে শুধালেন, তোমার না ডায়াবেটিস আছে? কোনো মিষ্টি চলবে না, বুঝেছ? নিলয় সাহেব করুণ চোখে গিন্নির পানে চাইল। মাহিন এগিয়ে এলো। হ্যাঁ, থাক না মা, একটা গেলে কিচ্ছু হবে না। খান খান বাবা, দুই খুশি এক মিষ্টিতে আনন্দ মেটান। নিলয় সাহেব হেসে বললেন, এই তো যোগ্য জামাইয়ের মতো কথা। দেখেছো অনিমা কেমন শ্বশুরের খেয়াল রাখে? বলেই টুপ করে মিষ্টিটা মুখে পড়লেন। অনিমা বেগম চোখ বড় বড় করে রইলেন। ফিরোজা বেগমকে তাসফির দিকে এগিয়ে যেতে দেখেই ড্রয়িং রুমে উপস্থিত পুরুষেরা গলা খাকারি দিয়ে একে একে কেটে পড়ল। সঙ্গে নিস্তব্ধও ভাগল। সেদে সেদে কেই বা লজ্জায় পড়তে যায়। ফিরোজা বেগম তাসফি আর বাসন্তীর দিকে এগিয়ে গিয়ে তীর্যক দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাক, তবে এতদিনে দুইজনে একখান কাজের কাজ ঘটায় ফেলছো। এইবারে বোধহয় ক্ষুধা চাইলেই মরণের আগে নাতি নাতকুরের পুল্লা মাইয়া গেট দেখা যাইতে পারবো। তাসফিকে বললেন, এখন এইসব কি জামা কাপড় পরে বসে আছিস বলতো? এইসব থ্রি পিস টিপিস আর পরিস না তো, গুল ফরক পরবি সব সময়। বাচ্চা বাড়ানোর সুবিধা হইব, বুঝলি? দুজনকেই বলছি। তাসফি আর বাসন্তী মাথা নাড়ল। বাসন্তী বলল, নানি, তুমি না অসুস্থ? রুম থেকে বের হয়েছো কেন বলো তো? চলো রুমে চলো। খুশির খবর শোনার পর আশা ভীষণ খুশি হয়েছে। বান্ধবীকে জড়িয়েছিল কতক্ষণ। নিস্তব্ধর বাকি বন্ধুগণ তাকে তিতকারি মারতেই ছাড়ছে না, একদম তারা লুফে নিয়েছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। তবে ফিরোজা বেগম তাসফির পেট দেখে বলে, মাসের সঙ্গে পেটটা একটু বেশি উঁচু উঁচু লাগছে, তাই না রে অনিমা? তাসফি এখন একটু বেশি অসুস্থ, ঠিকমতো খেতে পারে না, যা খায় বমি হয়ে যায়। হাঁটতেও একটু সমস্যা, বেশিক্ষণ হাঁটলেই পেটে চিচির করে ব্যথা হয়। মাঝে মাঝে মনে হয় বাচ্চাটা সুড়সুড়ি দিচ্ছে তাকে। মায়ের কথা শুনে অনিমা বেগম নিস্তব্ধর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। নিস্তব্ধ অবাক স্বরে শুধালো, কি আশ্চর্য, তুমি আমার দিকে কেন তাকাচ্ছ এইভাবে মা? তাকানোর কাজ করেছো তাই তাকাচ্ছি। তাসফি, যাও তোমার, রেডি হয়ে এসো, আমরা হসপিটাল যাব। মায়ের চাউনিতে নিস্তব্ধ খানিকটা ভয়ও পাচ্ছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে। তাসফি যেতে চাইলেও না। আসলে তাসফি চাচ্ছিল না আলট্রা করে এক্ষুনি ছেলে বাবু না মেয়ে বাবু তা জেনে নিতে। সে চাইছিল একেবারে বাবু দুনিয়ার আলো দেখার পরেই সব জানবে। কিন্তু অনিমা বেগম তাসফির কথা মানলেন না, জোর করে নিয়ে চললেন হসপিটালে। এবং রিপোর্ট দেখে বুঝলেন তার সন্দেহই ঠিক ছিল। রিপোর্ট হাতে শাশুড়ি বৌমা দুজনেই থতমত মুখে বাড়িতে ফিরল। নিস্তব্ধ চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসেছিল। মা তাকে সাথে নেয়নি। দুজনকে গম্ভীর মুখে আসতে দেখে তার চিন্তা আরো বেড়ে গেল। রিপোর্টে কি এসেছে মা? নিজেই দেখে নাও। বলে তিনি রিপোর্টটা রেখে গেলেন।
নিস্তব্ধ একবার বইয়ের টম ফোলানো মুখের দিকে চেয়ে রিপোর্ট চেক করলো। রিপোর্ট দেখে তার মাথায় হাত। একটা নয়, দুটো বাচ্চা তার বইয়ের পেটে বেড়ে উঠছে। ও মাই গড! যা, একদম কথা বলবেন না আপনি। এতে আমার দোষটা কোথায়? ওষুধ খাইনি কে বলো? নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার যে কি আনন্দ হচ্ছে তাসফি, তোমায় বলে বোঝাতে পারবো না। একটা নয়, দুটো একসঙ্গে। ভাবতে পারছো তুমি? একসঙ্গে দুই কাজ শেষ। তাসফিও মুচকি হাসলো, অভিমানী কণ্ঠে বলল, আপনি আর কি বুঝবেন, সব কষ্ট তো আমার। আর কষ্ট লাঘব করতে আমি আছি তো। তাসফি তৃপ্তির হাসি হাসলো। অনিমা বেগম কঠোর ঝাড়ি ঘোষণা করলেন, তাসফির নিচে নামা বন্ধ, সঙ্গে কলেজ যাওয়াও। ইন্টার্নি শেষ করতে আরও একটা বছর বেশি লাগুক, কোনো সমস্যা নেই, কিন্তু শরীরের ঝুঁকি তিনি কিছুতেই নিতে দেবেন না। মায়ের সঙ্গে বেবিরও সমস্যা হবে। ডাক্তার পই পই করে বলে দিয়েছে বেড রেস্টে থাকতে। ও আরেকটা কথা, এর মাঝে আরও একটা ঘটনা ঘটে গিয়েছে। 1 মাস আগেই আশা জানলো সে মা হতে যাচ্ছে। সৃজন শুনেই বুঝলো না যুদ্ধের মাঠ সেই শুধু একটু বেশি আগেই পার করে চলে এসেছে। পান্নার পরে ওসমান ভিলায় দ্বিতীয় বংশধরের আগমন ঘটল। মাহিনার বাসন্তীর প্রথম সন্তান নিবিড় আহসান। জন্মের পরে বাচ্চারা যতটা কান্না করে, ছেলেটা মোটেও তেমন করে কাঁদেনি। সামান্য একবার কেঁদেছিল কি কাঁদেনি টাইপের। 1 মাসখানে পরের ঘটনা। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। প্রকৃতিতে উথাল পাথাল বাতাস বইছিল। তাসফির হঠাৎ করেই ব্যথা শুরু হলো, প্রচণ্ড ব্যথা। নিস্তব্ধ ছিল হসপিটালে। খবর পেয়ে হসপিটালে ছুটে এলো। তার কপাল বেয়ে ঘাম টপটপ করে পড়ছে। দীর্ঘ ঘন্টা শেষে দুজন নার্স দুটো ফুটফুটে শিশু বাচ্চা কোলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। বাচ্চা নর্মালি হয়েছে। নার্স দুজন এগিয়ে আস্তে আস্তে হেসে বলল, কংগ্রাচুলেশন স্যার, আপনি এক ছেলে এক মেয়ের বাবা হয়েছেন। আর আমার ওয়াইফ? সেও সুস্থ আছে। সবাই হাফ ছেড়ে বাঁচল। কতটাই না ভয় পেয়েছিল। মাহিন ছুটে এসে বাচ্চা ছেলেটাকে কোলে নিল। বাচ্চারা সাধারণত জন্মের পর ভীষণ কান্না করে, কিন্তু এই ছেলের মাঝে তেমন কিছুই দেখা গেল না। একদম শান্ত, কেমন ডাগর ডাগর চোখ মেলে চেয়ে আছে, কান্নার লেশ মাত্র নেই। তার ছেলে তো তবুও কেঁদেছিল, কিন্তু এ তো জন্ম থেকেই আজকের পরিবেশের মতন থমথমে। মনে হচ্ছে কেমন আহার দৃষ্টিতে গম্ভীর চোখে চেয়ে আছে বাবার দিকে। মাহিন আতঙ্কিত কণ্ঠে বলল, নার্স, বাচ্চা তো কান্না করছে না। নার্স হেসে বলল, আসলে বাচ্চাটা কিছুটা ব্যতিক্রমী ধর্মী। নিস্তব্ধ মেয়েকে কোলে তুলে নিল। তুলতুলে শরীরকে কোলে নিয়েই সে কেঁদে ফেলল। আমি ধরতে পারছি না, এত নরম যদি পড়ে যায় মনে হচ্ছে পড়ে যাবে। দেখো। ছেলে পাগলামির কথা দেখে অনিমা বেগম হাসলেন। ছেলেটা শান্ত থাকলেও মেয়েটা একদম তার বিপরীতে, গলা ফাটিয়ে কান্না করে যাচ্ছে। বুঝতে পারছে না বাচ্চা একটা মেয়ের গলার আওয়াজ এত উঁচু হয় কি করে। তার কান্নাটা আমার নামই নিচ্ছে না। নিস্তব্ধ মুচকি হেসে মেয়ের কপালে আলতো চুমুকে মেয়ের নাম রাখলো নিহারিকা বিনতে নিস্তব্ধ। সঙ্গে যুক্ত করলো তা নিহারিকা বিনতে নিস্তব্ধতা। নামটা বলার সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা হাসল, যেন নামটা তার ভারী পছন্দ হয়েছে। তার উচ্চ গলার মতো কোনো নাম রাখলে বোধহয় তার গলার স্বরের সঙ্গে কান্নার বেগ আরও বেড়ে যেত। সুজন পাশ থেকে ফিসফিস করে বলল, সে কি রে বন্ধু, মেয়েতে তোর গলা পাঠিয়ে চিৎকার চলল, আর তুই কিনা নাম রাখলি নিস্তব্ধতা। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, জি, আর দেখিনিস তোর ছেলের সঙ্গেই মেয়েকে আমি ঝুলাবো। দেখা যাবে। তাসফি সুস্থ হলে ভেঙচি কেটে নিজের ছেলের নাম রাখলো আদৃত শেখ নিভৃত। আসলেই মেয়েদের ছেলের প্রতি একটু বেশি টান থাকে জন্ম থেকে, আর বাবাদের মেয়ের প্রতি। নিস্তব্ধতা নিজের নামের মতো নিস্তব্ধ থাকলো না অবশ্য, বাবার মতো সারাক্ষণ তাকে জ্বালিয়ে মারে। তাসফি একটু কাজ ছাড়া হলেই কান্না করে ভাসিয়ে দেয়। আদৃত নিস্তব্ধতার থেকে 1 মিনিটের বড়, তবুও কি শান্ত। তাসফি রেগে মেয়ের দিকে চেয়ে বলে,
দেখ দেখ তোর ভাই কেমন শান্ত হয়ে আছে। আমায় ক্ষমা দে মা, বাপের মতো আমায় আর জ্বালাতন করিস না মা, করিস না। নিস্তব্ধ তখন হাসে। বাবার হাসিতে নিস্তব্ধতাও তখন খিলখিল করে হেসে ওঠে, যেন সে বাবার পক্ষে। তাসফি বাপ বেটির দিকে রক্তচক্ষু বদনে চেয়ে থাকে। এই 2 মাস পরেই আশার ডেলিভারি হয়। সুজনার আশার প্রথম সন্তান সাদাফ সামান্দার। আশাকে রিলিজ করার পরে ওসমান ভিলার সবাই গিয়েছিল সাদাফকে দেখতে। সাদাফের দিকে এক পলক তাকাতেই নিস্তব্ধতার সে কি কান্না কিছুতেই থামানো গেল না। সাদাফও শুরু করলো কান্না। দুজনে একে অপরের কোনো জন্মের শত্রুকে জানে। শেষে তাসফিরা বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত ওইটুকু মেয়ের কান্না থামলই না। সুজন নিস্তব্ধর কানে কানে ফিসফিস করে বলল, বন্ধু, তোমার মেয়েকে বোধহয় আর আমার ঘরে পাঠানো হলো না। নিস্তব্ধ রহস্যময়ভাবে হাসল। তাসফির ইচ্ছে করছিল মেয়েকে তুলে একটা আছাড় মারে, এইটুকু মেয়ে অথচ তার কি তেজ। নিস্তব্ধ চোখ পাকিয়ে বলল, খবরদার আমার মেয়েকে যদি তুমি কিছু বলেছো। নিহারিকাকে তাসফি ঠাস করে বাপের কোলে দিয়ে বলল, নিন তবে সামলান নিজের মেয়েকে। তাসফি অবাক হয়ে দেখে, ওমা, মিতার বাপের কোলে গিয়ে শান্ত। হ্যাঁ, হয়েছে বাপের ন্যাওটা। নিস্তব্ধ মেয়েকে কোলে নিয়ে মুচকি হাসে। এর 4 বছরের মাথায় জন্ম নেয় মাহারিসা আহসান, মাহিন এবং বাসন্তীর দ্বিতীয় সন্তান। মেয়েটা ভারী শান্ত। তাসফি সারাক্ষণ মেয়েটাকে কোলে রাখে, আর তার নিস্তব্ধতা সে তো এখনই কেঁদেই যায়। ওসমান ভিলায় আসলেই আদ্রিত গম্ভীর মুখে ছোট মাহারিসার দিকে ড্যাপ ড্যাপ করে চেয়ে থাকে, আর তাসফি ছেলের গালে চুমু খায়। তা দেখে নিস্তব্ধতা গাল ফুলিয়ে রাখে। মেয়ের অভিমান দেখে তাসফি মুচকি হাসে। বোনের ডোম ফোলানো মুখে আদ্রিত চুমু খায়। নিস্তব্ধতা তখন খিলখিল করে হেসে দেয়। প্রতিবারই তো সে এমন করে। ভাইয়ের থেকে আদর খেতে সে ভান ধরে, ভাইকে যে সে বড্ড ভালোবাসে। সুজনদের বাড়িতে গেলে এখনো সাদাফ আর নিস্তব্ধতা এতটা বড় হওয়ার পরেও দুইটো মিলে টুকুর টুর করে ঝগড়া করতে থাকে। মেয়েটা তার সাদাফকে বলে সাদা বিলাই, আর সাদাফ নিহারিকাকে সারাক্ষণই নিরিবিলি বলে খেপাতে থাকে। দুজনের দেখা হলে খাওয়া নেওয়া বাদ দিয়ে ঝগড়া করাই হচ্ছে তাদের প্রধান পেশায় হয়ে দাঁড়ায়। তাসফি আর আশা দুজনেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সমান তালে। দেখতে দেখতে আশা আর তাসফি MBBS পাশ করে বের হলো। তাসফি নিস্তব্ধকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডাক্তার সাহেব, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি, তাই না বলুন? নিস্তব্ধ সায় দিয়ে আদর ভঙ্গিতে অর্ধাঙ্গিনীর কপালে চুমু খায়। 6 বছরের আদৃত্য আর নিস্তব্ধতা দুজনেই কেউই আজ কাঁদছে না। মায়ের গায়ে জড়ানো দাগদারি সাদা অ্যাপ্রোন আর গলায় থাকা টেলিস্কোপের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কিভাবে আদৃত্য আর নিস্তব্ধতা দুজনেই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। স্বামী সন্তানকে বুকে আগলে ধরে তাসফি নীরব অশ্রু ফেলে। চোখকে বারণ করা যে বড্ড তাই। এই তো আজ তার জীবন পরিপূর্ণ। আর কি দরকার জীবনে? যা যা দরকার সবই তো আছে। সেই বোধহয় জীবনে সবচেয়ে সুখী। অতীতের ঝড় ঝাপটা পেরিয়ে আছে মুক্ত বাতাসে। তাসফি ফিসফিস করে শুধায়, বাবা কোথায়? তুমি দেখো তোমার আদরের তাসফি আজ কতটা সুখী তোমার বাছা পাত্রের সঙ্গে। মা দেখ, তোমার সেই ছোট্ট তাসফি কত বড় হয়ে গিয়েছে। তার দুটো ছানা পোনাও রয়েছে। সে তোমার দেখা স্বপ্নকে পূরণ করেছে। মা বাবা, দেখে যাও। অশ্রুর ঢল নামতেই শুরু করে তার চোখ বেয়ে। নিস্তব্ধর চোখেও পানি, পূর্ণতার পানি। বাবা মায়ের কান্না দেখে আদৃত আজ অনেকগুলো দিন পর কাঁদল। কিন্তু অবাক করা বিষয়, সবসময় কাঁদতে থাকা নিস্তব্ধতা আজ কাঁদল না, বরং মায়ের বুক থেকে মাথা উঠিয়ে একে একে মা, বাবা, ভাই সকলের চোখের জল মুছে নিজের আধো আধো স্বরে বলল, নিস্তব্ধ তাসফি অবাক হয়ে চেয়ে রয় মেয়ের পানে, যেন তার এইটুকুনি মেয়ে ইঙ্গিত দিচ্ছে শক্ত গভীর ভঙ্গিতে। 2 বছর পর ওসমান ভিলা আজ মানুষের গুঞ্জনে মুখরিত। বাইরের কোনো মানুষ নয়, পরেরই মানুষ। নিস্তব্ধর পরিবার, মাহিন, সুজন, সৃজন, আয়ানা, আরশি, এমনকি তৃপ্তিও আজ উপস্থিত সেখানে। আজকে তৃপ্তির সঙ্গে 10 বছর আগের তৃপ্তিকে মেলানো বড্ড মুশকিল। তৃপ্তির পরনে কাতান শাড়ি,
কোথাও ফাঁক ফোকর নেই যেখানে দিয়ে তার শরীরে একটি ভাঁজ অন্য পুরুষের চোখে দৃশ্যমান হবে। তার 1 বছরের মেয়ে কোলে, পাশে তার হাজবেন্ড নিখিল। বড্ড শান্ত ছিল। আসলেই তৃপ্তি জীবনে যে একটু কারো সুখের খোঁজ বিদেশে পাড়ি জমিয়েছিল তা সে পেয়েছে। আসলে মন থেকে চাইলে এবং সেই অনুসারে কর্ম করলে আল্লাহ তাআলা আসলেই আমাদেরকে তা দেন। ড্রয়িং রুমে সকলের মুখেই আজ হাসি, আড্ডায় মশগুল সকলেই। সৃজন সকলের দিকে তাকিয়ে বলল, অতঃপর এতগুলো মানুষ সকলে বন্দী হলো এক ফ্রেমে। ফ্রেমে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফির হাতটা শক্ত করে ধরে আছে। মাহিন বাসন্তীর দিকে অপলক চোখে তাকিয়ে আছে, আর আশা আর সুজন একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তৃপ্তির কোলে নিজের মেয়ে আদৃত মাহারিশকে নিয়ে কি নিয়ে যেন আঙ্গুল উঁচিয়ে ধমকাচ্ছে, আর মাহারিশা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে রেখেছে। সাদাফ আর নিস্তব্ধতা দুজনে চুল ধরে টানছে। আশার কোলে থাকা তার 1 মাসের মেয়ে কাশফির দিকে নিবিড় ভ্রু কুচকে তাকিয়ে আছে, যেন সে মেয়েটার আগমনে মনে মনে বড্ড বিরক্ত। অনিমা বেগম নিলয় সাহেবের দিকে হাস্যোজ্জ্বল মুখে ঘেঁষে বসা, আর বাকি সবাই স্বাভাবিকভাবেই হেসে তাকিয়ে আছে। হয়তো বহু বছর পর এই ফ্রেমটা নিজের জায়গায় করে নেবে ওসমান ভিলার ড্রয়িং রুমে ঠিক মাঝখানে বিশাল আকারে। প্রত্যেকের জীবনে আজ ধূসর মেঘে কেটে তার জায়গায় সকলের মুখে ছড়িয়ে পড়েছে আজ ওই আকাশের ওই 7 রঙা উজ্জ্বল রংধনুর প্রতিচ্ছবির রশ্মি। সকলের মুখশ্রী আজ রঙিন, সেখানে নেই কোনো আর ধূসরের ছায়া। সময়টা ঠিক গগনে সূর্যমামা অস্ত যাওয়ার আগ মুহূর্তে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওমা, সে কি হঠাৎ মেঘের ডাকা আকাশ ধারণ করলো লালাব বর্ণ? অদূরে রংধনু দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ওই তো দেখা দিয়েছে 7 রঙে রাঙা উজ্জ্বল রংধনু। ধূসর গগন আজ মেতেছে রঙে। সে যে সেজেছে লাজে, ভালোবাসার অসীম প্রেমে সে যে পড়েছে ফাঁদে। কহিব সেই অমর বাণী, আমি ভালোবাসি যে তোমায় হে সুন্দর রমণী। আকাশের ওই ধূসর মেঘের ন্যায়, না না, ঠিক ওই উজ্জ্বল রাঙা রংধনুর ন্যায়।